ঘোষণার পরের দিনই লক্ষ্মী লাভ। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা হয়, শুক্রবার থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের টাকা। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। দিদি যেভাবে আমাদের মহিলাদের নিয়ে উন্নয়নের কথা এত ভাবছেন, আজ অব্দি মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কেউ এটা ভেবেছে কখনো। তার জন্য দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা, শুক্রবারই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেল বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের টাকা। এতদিন লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1000 টাকা করে ভাতা পেতেন মহিলারা। এসসি এসটি হলে মাসে 1200 টাকা। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতার অঙ্ক 500 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন থেকে লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1500 টাকা করে পাওয়া যাবে। এসসি এসটি মহিলারা পাবেন মাসে 1700 টাকা করে। শুক্রবার থেকে এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। 1500 টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে। এই সমস্ত মানুষদের অ্যাকাউন্টে এই যে বলা এবং তার সঙ্গে সঙ্গে কাজের এই যে মিল, সেই জন্য আজকের আমাদের এই উল্লাস। আমারও সেই একই ম্যাজিস্ট্রেটে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভান্ডার কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন 500 টাকা করে বাড়িয়েছেন, আমার অ্যাকাউন্টে আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর রাজ্যের দিদি মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের কথা অনেক কিছুই ভাবে। হ্যাঁ, আমরা খুব খুশি। দিদি যেভাবে আমাদের মহিলাদের নিয়ে উন্নয়নের কথা এত ভাবছেন, আজ অব্দি মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কেউ এটা ভেবেছে কখনো। তার জন্য দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। 500 টাকা বাড়িয়েছে, অন্যের কাছে হয়তো কম, 500 টাকা কি হয়, কিন্তু আমাদের জন্য এই যে 1500 টাকা, এটা আমরা ভাবতেও পারছি না যে রাতারাতি দিদি এভাবে বাড়িয়ে দেবে। খুব খুশি লাগছে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ রাজ্যে প্রায় অর্ধেক মহিলা ভোটার। অনেকেই মনে করেন গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম ফ্যাক্টর এই মা বোনেদের ভোট। মহিলাদের বিপুল সমর্থন তৃণমূলের দিকে যাওয়ার পিছনে অন্যতম বড় কারণ লক্ষ্মীর ভান্ডার। 26-এর ভোটের আগে সেই লক্ষ্মীর ভান্ডারেই আরও লক্ষ্মী লাভ জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, যখন একটার পর একটা গ্রাম পুরুষশূন্য হয়ে যাচ্ছে, তো এই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি মহিলাদের দিচ্ছেন গ্রামের মানুষের কথা চিন্তা করে, তখন 1500 টাকা কেন দিচ্ছে? 500 টাকা বাড়িয়ে দিয়ে আপনি একজনের রাজনৈতিক ভোটকে, তার মতামতকে কিনে নেবেন? মেয়ে দিচ্ছে 1500, মা লক্ষ্মী, আমরা মাকে ধরেছি অন্নপূর্ণা 3000। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তো লক্ষ্মীর ভান্ডারটা চালু করেন, তখন তো বিজেপি বলেছিল ভিক্ষা এসব নেওয়া যাবে না। ক্রমশ বিজেপি শাসিত রাজ্যগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে লক্ষ্মীর ভান্ডার চালু করছে। বাংলা থেকে অন্য রাজ্যে 22 লক্ষ মানুষ কাজ করতে গেছেন, আর অন্য রাজ্য থেকে 1.5 কোটি তারা বাংলায় রয়েছেন। শ্রমিক ভট্টাচার্য বরং বিজেপি শাসিত রাজ্যগুলোকে বলুক তাদের রাজ্যের লোক পশ্চিমবঙ্গ থেকে ফিরিয়ে নিতে, ভ্যাকেন্সি হয়ে যাবে, বাংলার লোক ফিরে আসবে। নিউজ 18 বাংলা। বাংলা জিততে বাঙালির মন বুঝতে চায় বিজেপি। বাংলার মানুষের মতামত জানতে শনিবার থেকে চালু হলো তাদের নয়া কর্মসূচি, সংকল্পপত্র পরামর্শ অভিযান। পাড়ায় পাড়ায় ঘুরবে বিজেপির গাড়ি। আমাদের যে সংকল্পপত্র হবে সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়, তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি। 21-এর বিধানসভা ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি, তবুও অধরা থেকে যায় বঙ্গজয়। অনেকেই বলেন প্রচার যুদ্ধে বিজেপিকে বহিরাগতদের দল বলে দাগিয়ে দিতে সফল হয়েছিল তৃণমূল, তারই মাসুল দিতে হয়েছিল পদ্ম শিবিরকে। 26-এর আগে বাংলা জিততে তা এবার বাঙালির মন বুঝতে চায় বিজেপি। শনিবার থেকে চালু হয়ে গেল নতুন কর্মসূচি, সংকল্পপত্র পরামর্শ অভিযান। চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। এই কর্মসূচিতে এলাকা এলাকায় ঘুরবে বিজেপির একটি গাড়ি। সেই গাড়িতে থাকবে ড্রপ বক্স, সেখানে লিখিতভাবে নিজেদের দাবি দেওয়া, মতামত এবং অভাব অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। শুধু ড্রপ বক্স নয়, মতামত জানানোর জন্য স্ক্যানার, ইমেল এবং হোয়াটসঅ্যাপও চালু করেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, সাধারণ মানুষের মতামত অনুযায়ী তৈরি হবে 26-এর ইশতেহার, যাকে বিজেপি বলে সংকল্পপত্র।
কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয়, পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে। 15 বছর তথাকথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। এটা যাতে বিজেপি সরকার না হয়ে যায়, সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্প পত্র গ্রহণের অভিযান। পশ্চিমবঙ্গে এই ধরনের 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। এই বার্তা নিয়েই বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা পৌঁছবে মানুষের কাছে, এমনটাই বক্তব্য বিজেপির। এই প্রচার অভিযানের মাধ্যমে তারা আগামী দিনের সংকল্পপত্র প্রকাশ করবে, এমনটাই বক্তব্য রাজ্য বিজেপি নেতৃত্বের। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। বিজেপির পোস্টার লাগাচ্ছে বহিরাগতরা, মানিকচকে আটক 3 সন্দেহভাজন। বিজেপির ফ্লেক্স পোস্টার লাগানোর অভিযোগ, উত্তরপ্রদেশের 2 যুবক সহ আটক 3। বহিরাগত ইস্যুতে তুঙ্গে তৃণমূল বিজেপি তরজা। यूपी यहाँ पे क्या कर रहे थे? पोस्टर लगाते हैं। किसका पोस्टर? सरकार का, बीजेपी। ठेकेदार ने भेजा जब भी पोस्टर लगाने हम चले जाए, हम तो सब मजदूरी करते हैं। तो हमने कहाँ का ठेकेदार था? वो बागपत का है। ইউপি থেকে 2টা লোক মোদি সরকারের পোস্টার নিয়ে এসছে। এখানে বাংলাতে ওদের লোক নাই, ইউপি থেকে লোক এনে পোস্টার লাগাচ্ছে। যেখানে পোস্টার লাগাবার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, ওখানে পাল্টাতে এসছে। আর এটা নিয়ম আছে, যার তার বাড়িতে তো লাগাতে পারে না, পারমিশন নিয়ে লাগাতে হবে। আমাদেরই এক এজেন্সি ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ফেস্টনগুলো তারা লাগাবে মানিকচক বিধানসভায়। অমাগালি বলে কোনো কথা নেই, সে আমার বিজেপির কার্যকর্তা একজন, সে যেখান থেকে আসতে পারে। ভারতবর্ষের বিজেপির কার্যকর্তা ভারতীয়, ফ্ল্যাগ ফেস্টন চুরি করে মারধর করে বিজেপিকে রুখা যাবে না। আর যারা এই অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিবে। জোট নিয়ে বামেদের কটাক্ষ সুকান্তর নিশানায় বামফ্রন্ট। সুকান্তকে পাল্টা জবাব সুজনের। 26-এর আগে তরজা তুঙ্গে। কার হাত ধরবে আমাদের জানা নেই। বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো, যার 3 মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে না। কখনো একে চুমু খাচ্ছে, কখনো ওকে চুমু খাচ্ছে। করতে দিন, কি আছে, যাকে চুমু খাবে খাক, আমাদের কোনো অসুবিধা নেই। বামফ্রন্ট যদি বুঝতেই পারতেন তাহলে সুকান্ত বাবু তৃণমূল শিক্ষা সেল করতে করতে বিজেপিতে হাজির হয়ে এই যা কাণ্ড যেভাবে করছেন এটা করবার কথা ছিল না। এখন শিক্ষামন্ত্রী, দেশের শিক্ষা উঠে গেল, বাংলার শিক্ষাও 12টা বেজে গেল। এই তৃণমূল এবং বিজেপি দুয়ে মিলে দেশের সর্বনাশ করছে, পারলে সেইটাও বুঝুক। এসআইআর আতঙ্কে মৃত মা ছেলে, দায়িত্ব নিলেন নেতা। 2রা ফেব্রুয়ারি এসআইআর আতঙ্কে মৃত দেগঙ্গার তরুণী মাহারা শিশুর পাশে তৃণমূল ব্লক সভাপতি। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে, জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এসআইআর আতঙ্কে মৃত মা ছেলের দায়িত্ব নিলেন নেতা। একদম, দেখো 2রা ফেব্রুয়ারি এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে মায়ের, এবং তার ছেলের পুরোপুরি দায়িত্ব নিলেন ব্লক সভাপতি, দেগঙ্গার ব্লক সভাপতি। মূলত যেভাবে এই দেগঙ্গা ব্লকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এই যে নতুন করে হিয়ারিং, প্রায় একাধিকবার করে হিয়ারিং এ ডাকা হচ্ছে। অর্থাৎ এই পরিবার, অর্থাৎ তার কিন্তু পরিবারের প্রায় একাধিকবার 3 থেকে 4 বার কিন্তু হিয়ারিং এ ডাকা হয়েছিল, এবং দীর্ঘক্ষণ হিয়ারিং এ থাকার পরে অসুস্থ বোধ করে বাড়ি যাওয়ার পথে কিন্তু শেরিনা বিবির মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর পরেই একেবারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তার কারণ তার ছোট্ট একটি শিশু, মাত্র 5 বছর বয়স, তার কিন্তু পুরোপুরি দায়িত্ব নিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তুমি জানো প্রায় 100-এর বেশি কিন্তু শুধুমাত্র এসআইআর আতঙ্কে মৃত্যু হচ্ছে, ইতিমধ্যে কিন্তু সরকার তাদের পাশে রয়েছেন। অন্যদিকে দেখা যাচ্ছে দেগঙ্গা এই একেবারে শেরিনা বিবির ছোট্ট পুত্র সন্তান, তারও কিন্তু পুরো দায়িত্ব নিলেন ব্লক সভাপতি, এবং পুরোপুরি থাকবেন। শুধুমাত্র দেগঙ্গায় একজন নয়, আরো একাধিক জনের মৃত্যু হয়েছে, এবং তাদেরও কিন্তু দায়িত্ব নিতে চলেছেন, এমনটাও কিন্তু জানাচ্ছেন। কিন্তু যেভাবে এই আর কি একেবারে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছেন, ফলে মানুষ আতঙ্কে রয়েছেন। ফলে তার জন্যই কিন্তু একের পর এক পরিবারের কেউ মা হারাচ্ছেন, কেউ বাবা হারাচ্ছেন। ফলে শুধুমাত্র এই আতঙ্কের জন্যই কিন্তু মৃত্যু হচ্ছে, এবং এই মৃত্যুর পিছনেই কিন্তু পুরোপুরি নির্বাচন কমিশনের হাত রয়েছে। তখন যেভাবে একের পর এক হিয়ারিং এ ডাকা হচ্ছে, একের পর এক তাদেরকে হয়রানি করা হচ্ছে, দীর্ঘক্ষণ লাইন অভিযোগই করছেন তৃণমূল ব্লক সভাপতি। আতঙ্ক থেকে তার হার্ট ব্লকেজ হয়ে হার্ট অ্যাটাক হয়ে 34 বছরের একটা আমাদের সহনাগরিক সহ আমাদের দেগঙ্গাবাসী, সে আজকে আমরা পাশে আছি। একটা অগণতান্ত্রিক একটা পদ্ধতি ওর মায়ের জীবন কেড়ে নিয়েছে।
এটা যেন ভবিষ্যতে জানে এবং ও এই লড়াইয়ে সামিল হয়। ও বড় হোক, পড়াশোনা করুক, কিন্তু এর সঙ্গে এটাও জানুক ওর মায়ের মৃত্যুর পিছনে কারা দায়ী আছে। শুক্রবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ, পরের দিন সকাল থেকে নাটক। হাওড়ার নার্সিংহোম থেকে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারকে ছুটি, তারপর আলিপুর আদালতে আখতার আলী দাবি করলেন আইনজীবী না থাকায় আত্মসমর্পণের আবেদন করতে পারলেন না। তার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগেও সরব হন। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, আমি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে এসেছি। কোর্ট অর্ডার করেছে বলে আমি খুব সাহস করে কোনো রকম এসেছিলাম যাতে কোর্টের অর্ডারটা মানবো। এখন এসে দেখলাম কি 12:30টার সময় কোর্ট উঠে গেছে, শনিবার আজকে, এবং আমার অ্যাডভোকেট আসেননি, তো অ্যাডভোকেটের সঙ্গে সারেন্ডার করতে হবে। তো আমি আবার সোমবার সারেন্ডার করব। আখতার আলী আরজিকর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার। হাসপাতালে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে 2024 সালে সরব হন। টালা থানায় অভিযোগও দায়ের করেন। সেই আখতারের বিরুদ্ধেই শুক্রবার জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক। তখন তিনি হাওড়ার নার্সিংহোমে ভর্তি। টয়লেটে পড়ে গেছিল। আচ্ছা, কোথায় লেগেছে? স্পাইনালে লেগেছে, মেডিকেল ওইখানে জেনে নিন। আচ্ছা, হ্যাঁ, স্পাইনালে লেগেছে, আমাদের ডাক্তারও বললেন। উনি কেমন আছেন? এমনি ভালো নেই, অপারেশন করতে বলে। আদালতের নির্দেশের পরের দিন সকাল থেকেই নাটক। শুক্রবার আখতার আলীর দাদা দাবি করেন তার ভাইয়ের নাকি অপারেশন করাতে হবে। সেই আখতার আলীকে শনিবার সকালে ছুটি দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। সেখান থেকে বেরিয়ে চক্রান্তের অভিযোগ করেন। সামনে ইলেকশন, চক্রান্ত করে আমাকে করা হয়েছে যে সেকশনে আমাকে কোনো রকম যদি আমি বেল পাই তাহলে যারা জেল খাটছে তারা বেল পেয়ে যাবে। আরজি করে দুর্নীতি কারাপশনের সঙ্গে আমার কোনো রিলেশন নেই। আমার যে সূত্র পেয়েছিল 2020-তে আমি একটা বন্ধু কাছ থেকে ধরুন ধার নিয়েছিলাম, তাকে ধার শোধও করেছিলাম, তাকে ওরা ইউটিলাইজ করেছে অস্ত্র হিসেবে। নার্সিংহোম থেকে বেরিয়ে সোজা আলিপুর আদালত। আখতার আলীর দাবি আইনজীবী না থাকায় আত্মসমর্পণ করা হলো না। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, আমি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে এসেছি। কোর্ট অর্ডার করেছে বলে আমি খুব সাহস করে কোনো রকম এসেছিলাম যাতে কোর্টের অর্ডারটা মানবো। এখন এসে দেখলাম কি 12:30টার সময় কোর্ট উঠে গেছে, শনিবার আজকে, এবং আমার অ্যাডভোকেট আসেননি, তো অ্যাডভোকেটের সঙ্গে সারেন্ডার করতে হবে। তো আমি আবার সোমবার সারেন্ডার করব। আখতার আলীকে শুক্রবার দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয় আলিপুর বিশেষ সিবিআই আদালত। এরপরেই তাকে গ্রেফতার করতে আইনি প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা এবং দিল্লির দুর্নীতি দমন শাখার আধিকারিকদের মধ্যে আলোচনাও করে। কিন্তু আদালতের নির্দেশ মেনে কবে গ্রেফতার করা হবে আরজি করে প্রাক্তন ডেপুটি সুপারকে, তার আগে কি তিনি আত্মসমর্পণ করবেন, এ নিয়েই জোর জল্পনা। অমিত সরকার, নিউজ 18 বাংলা। মিমি চক্রবর্তীর করা মামলায় জামিল পেনের আয়োজক তনয় শাস্ত্রী। তবে পুলিশকে হেনস্থা মামলায় তনয় শাস্ত্রী সহ 3 জনের ফের 4 দিনের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। 25শে জানুয়ারি বনগাঁর অনুষ্ঠানে হেনস্থার অভিযোগ মিমি চক্রবর্তীর। তারকার অভিযোগে অতি সক্রিয় পুলিশ। 29শে জানুয়ারি পুলিশের কাজে বাধা ও হেনস্থার অভিযোগে তনয় শাস্ত্রী ও আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়। মিমি চক্রবর্তীর গোপন জবানবন্দি রেকর্ড করেছিলেন ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট। আজকে সেই মামলায় প্রোডাকশন ছিল। আফটার হিয়ারিং ল্যান্ডেড কোর্ট মনে করেছেন যে এই মামলায় সেকশন 74 বিএনএস তার যে অভিযোগ সেটা ভিত্তিহীন, তার অভিযোগের কোনো সারবত্তা নেই। তাই জন্য ল্যান্ডেড এসিজিএম বনগাঁ তনয় শাস্ত্রীর জামিন মঞ্জুর করেছে। বিগত দিনে বনগাঁ পিএস কেস নাম্বার 82, যাতে অভিযোগ ছিল যে পুলিশের কাজে তনয় শাস্ত্রী এবং তার ছেলে এবং পাড়া প্রতিবেশীরা বাধা দান করেছিল। এই নিয়ে এই মামলায় 3 বার পিসিপিআর পুলিশের তরফ থেকে দেওয়া হলো। 3 বারই ল্যান্ডেড কোর্ট রিজেক্ট করেছেন, কিন্তু ল্যান্ডেড কোর্ট আমাদের বেল পিটিশন সেটাও রিজেক্ট করেছেন। মুর্শিদাবাদের আবেগে জড়িয়ে মহারাজা কৃষ্ণনাথের নাম, তাই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদল। নতুন নাম মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়। বিল পাস বিধানসভায়। বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় 2021 থেকে পথ চলা শুরু। সেই বিশ্ববিদ্যালয়ের নাম বদল। শনিবার বিল পেশ হয়ে পাস বিধানসভায়। নতুন নামে মহারাজা কৃষ্ণনাথ। বেশ কয়েক বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা প্রতিবাদ জানিয়েছিলেন।
মহারাজা কৃষ্ণনাথের নামে করতে হবে বিশ্ববিদ্যালয়ের নাম, এই দাবি জানিয়ে আসছিলেন। কারণ এই বিশ্ববিদ্যালয়টি আগে শতাব্দী প্রাচীন কৃষ্ণনাথ কলেজ নামেই ছিল। সপ্তদশ বিধানসভার অধিবেশনের শেষ দিনেই বিল পাস। শিক্ষামন্ত্রী বিধানসভায় জানান, এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়টি মহারাজা কৃষ্ণনাথ রায়ের নামে হবে। সমগ্র মুর্শিদাবাদবাসীর সেন্টিমেন্টকে মাথায় রাখা হয়েছে। আমাদের কাছে অনেক আবেদন জমা পড়েছিল যাতে বিশ্ববিদ্যালয়ের নাম মহারাজা কৃষ্ণনাথ রায়ের নাম করা হয়। মহারাজা কৃষ্ণনাথ মুর্শিদাবাদের আবেগ। নির্বাচনের আগে মুর্শিদাবাদের আবেগ ধরতে মানুষের মধ্যে তার সেন্টিমেন্টের কথা মাথায় রেখে মহারাজা কৃষ্ণনাথের নামে বিশ্ববিদ্যালয়। এতদিন রাজা কৃষ্ণনাথের নাম না থাকায় ক্ষোভ ছিল প্রাক্তনীদের। কয়েক বছর ধরেই প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তনীরা। শনিবার অধিবেশনের শেষ দিনে বিল পাস। আমরা প্রথম থেকেই এই যে নামকরণের মধ্যে কৃষ্ণনাথ নামটা থাকলো না, এই জিনিসটা প্রথম দিন থেকেই আমাদের খুব হতাশ করেছিল এবং আমরা দুঃখ পেয়েছিলাম। শুধু এই কারণেই নয় যে এটা আমাদের কলেজের ব্যাপার। পশ্চিমবাংলা বা ভারতবর্ষের এই যে পূর্বাঞ্চলের শিক্ষার বিস্তারের ইতিহাসে রাজা কৃষ্ণনাথের যে স্মরণীয় ভূমিকা, আমাদের মনে হয়েছিল সেই ভূমিকাকে অস্বীকার করা, এবং আজ মনে হচ্ছে আমরা সফল হয়েছি। আমার কলেজ তার সেই নামবিহীন হয়ে যাচ্ছিল, অস্তিত্ববিহীন হয়ে যাচ্ছিল, সেখান থেকে কৃষ্ণনাথ কলেজ আবার তার নাম নিয়ে কলেজে অন্তত থাকবে, ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ থাকবে। এই আনন্দটুকু তো সবাই মিলে আমরা উপভোগ করতেই চাইছি। আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে কলকাতায় গিয়ে আমাদের একটা বড় মিটিং হয়েছিল এবং সেইখানে উনি মোটামুটি আমাদের খানিকটা আশ্বস্ত করেছিলেন যে আমাদের দাবিটাকে সহমত পোষণ করেছিলেন এবং বলেছিলেন যে উনি ওনার দিক থেকে যতটা সম্ভব উনি চেষ্টা করবেন যাতে রাজা কৃষ্ণনাথের অবদানটাকে কোনোভাবেই অস্বীকার না করা যায়। তাই আজকে আমরা ভীষণ আনন্দিত যে যাই হোক শেষ পর্যন্ত যে আমাদের দাবি বা আমাদের আবেগকে রাজ্য সরকার গুরুত্ব দিয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। তার জন্যে প্রাক্তনী কৃষ্ণনাথ কলেজের পক্ষ থেকে রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 18 বাংলা। নামখানার দিকে নজর রাখবো। স্বাস্থ্য কেন্দ্রের কি অবস্থা সে ছবি আপনাদের দেখাবো। স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যই ভালো নেই, ছবি অন্তত সে কথাই বলছে। অস্বাস্থ্যকর পরিবেশ। বাগডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক অবধি নেই। 3 জন নার্স আর 1 জন ফার্মাসিস্টের ভরসাতেই নাকি স্বাস্থ্য কেন্দ্র চলছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, ডাক্তার নেই, চিকিৎসক নেই, কিভাবে স্বাস্থ্য কেন্দ্র চলছে? স্থানীয়রা তো সরব হয়েছে, প্রশাসন কি বলছে? হ্যাঁ দেখো, এই যে নামখানার একদম বিচ্ছিন্ন দ্বীপ হচ্ছে মৌসুমী দ্বীপ এবং হাসপাতাল প্রায় 20 কিলোমিটার দূরে, একেবারে নদী পেরিয়ে আসতে হয়। কিন্তু সেই পরিস্থিতিতে যে এই যে মৌসুমী দ্বীপের যে বাগডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্র, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে কিন্তু এখানে ডাক্তার নেই এবং শুধুমাত্র নার্স 3 জন রয়েছে এবং তাও সারাদিনের মধ্যে 2 থেকে 3 ঘন্টা তারা থাকেন এবং সেই সময়টুকুই কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এই নার্সরাই চালায়। সেইটুকু সময় ছাড়া সারা দিন কিন্তু একেবারে। আর তার জন্য ভুক্তভোগী কারা? সাধারণ মানুষ। পেশেন্ট আসলে কি হবে, ডাক্তার আমরা খুঁজে পাইনি। সব সময় শুনি যে ডাক্তার আসবে আসবে আসবে, নার্স 2 জন আছে মনে হয় আর 1 জন কম্পাউন্ডার আছে। এই নিয়েই চলছে আমাদের হসপিটাল। এই যে বাথরুমে একটা হয়েছে, বাথরুম দেখুন চালা বন্ধ করা আছে। ডাক্তারের আশা করাটাই আমাদের হচ্ছে দুর্ভাগ্যের একটা বিষয়। আমাদের দারিকনগরে যে বিএমওআই আছে, সে এখানে এসে প্রাইভেট চেম্বার করছে। ডাক্তার এলে তো আমাদের অনেক সুবিধা হবে। মানুষজন আশাবাদী হয়ে আছে যে ডাক্তার যদি আসে এখানে আমরা সাধারণ ট্রিটমেন্টটা এই জায়গায় পাবো। ডেবরায় নয়া দমকল কেন্দ্রের শিলান্যাস। 3,93 লক্ষ টাকা খরচে নয়া দমকল কেন্দ্র। দ্বারিকাপুরের পূর্ত দপ্তরের জমিতে দমকল কেন্দ্র। 1 বছরের মধ্যেই দমকল কেন্দ্র তৈরির টার্গেট। নয়া দমকল কেন্দ্রের শিলান্যাসে বিধায়ক। যে আমি আসার পর থেকে এখানে প্রায় 3-4টে জায়গায় আগুন লেগেছে এবং আমরা কিচ্ছু করতে পারছি না। সেই আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে জিনিসগুলো, সমস্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দোকানপাট, লোকের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আমি প্রথম থেকে উদ্যোগ নিয়েছিলাম সেই ফায়ার ব্রিগেড করার জন্য একটা ফায়ার স্টেশন, 2 পাম্প ফায়ার স্টেশন কাজ শুরু হয়েছে। প্রায় এটা 5 কোটি টাকা ব্যয়ে এখানে 2 পাম্প ফায়ার স্টেশন তৈরি হয়েছে এবং ডেবরা চকের উপরেই। এতে আমার মনে হয় ডেবরা ব্লক শুধু নয়, পিংলা এবং সবঙ্গের একটা পার্ট, পাঁশকুড়ার একটা পার্ট, এগুলো উপকৃত হবে। আজ 12 ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু। ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সেতু বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই
বন্ধ থাকবে সেতু। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য। সেতু বন্ধ থাকায় ঘুরপথে গাড়ি চলছে। 8 মাস ধরে চলছে সেতু মেরামতের কাজ। শেষ কয়েকটি সপ্তাহের মতো এ সপ্তাহেও বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু রবিবার দিন গাড়ি চলাচলের চাপ শহর কলকাতা এবং হাওড়াতে যথেষ্ট কম থাকে, আর সেই দিনটাকেই বেছে নেওয়া হয় দ্বিতীয় হুগলি সেতুর যে রক্ষণাবেক্ষণের কাজ তার জন্য। এবং সেই মতোই আজকেও একেবারে পূর্ব ঘোষিতভাবেই সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 12 ঘন্টা বন্ধ থাকতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু। যে গাড়িগুলি কলকাতা শহরের দিক থেকে আসছে এগুলিকে হেস্টিংসের দিক থেকে স্ট্যান্ড রোড হয়ে সেগুলিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে হাওড়া ব্রিজের দিকে, কেননা শহর কলকাতা থেকে হাওড়া যাওয়ার এখন অবলম্বন কিন্তু অন্যতম এখন হাওড়া ব্রিজই। এবং যে পণ্যবাহী গাড়ি যেগুলি হয়তো হাইওয়ের দিকে যাওয়ার কথা রয়েছে সেই পণ্যবাহী গাড়িগুলিকে শহর কলকাতার মধ্যেও বিভিন্ন জায়গায় নোটিশ রাখা হয়েছে যাতে সেগুলি সেই দিক থেকে দক্ষিণেশ্বরের দিক থেকে নিবেদিতা সেতু ধরে নিতে পারে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।